কক্সবাজার, বাংলাদেশ। সন্ধ্যারাতে নক্ষত্রের ঝিলিক, উদয় হয়েছে রূপলি থালার মতো মস্ত বড় চাঁদ, যেন সমগ্র ধরণী জুড়ে নিরঙ্কুশ পূর্ণিমা বিলাতে সর্বদা নিয়োজিত তারা। প্রকৃতি করছে জ্যোৎস্না স্নান। মফস্বল শহরের আশেপাশে বেড়ে ওঠা বিস্তৃত ঝোপঝাড় থেকে ভেসে আসা নিশাচর ডাহকের সরব কলতান জানান দিয়ে যায় শুভরাত্রির। আজ রাতটা সত্যিই শুভ, কারণ আজ পূর্ণতার গাঁটছড়ায় বাধা পড়তে চলেছে দুটো ছন্নছাড়া প্রাণ, দুটো ভিন্ন মানসিকতার মানুষ, যাদের লক্ষ্য, ইচ্ছে, আকাঙ্ক্ষা, উদ্দীপনা সব কিছু আলাদা। তবুও আজ এই মাহেন্দ্রক্ষণে নিয়তির জোরে একীভূত তারা। সময়ের পরিক্রমায় হতে চলেছে সবচেয়ে আপন, সবচেয়ে কাছের। পৃথিবীটা নিষ্ঠুর, সবসময় স্রোতের অনুকূলে বয়ে চলা তার কম্য নয়। নিঝুমের ক্ষেত্রেও পৃথিবী তার নির্মমতা দেখাতে কার্পণ্যতা করেনি বিশেষ। ও হেরে গেছে। সমাজ, পরিবার, দায়িত্ববোধের তাড়নায় বিসর্জন দিয়েছে নিজের সুপ্ত অনুভূতির ঠুনকো শহরকে। অবশেষে মেনে নিয়েছে নিজের ভবিতব্য। অথচ আজ এই সুসজ্জিত পরিণতির রাতেও তার নির্ঘুম নেশাবসান ভেজা অক্ষিদয় সর্বত্র খুঁজে চলেছে এক বেপরোয়া বেলাগাম মানবের অস্তিত্বকে। কিন্তু কে সে? এই নিঝুম, জলদি বাগানে আয়। কর্ণকুহরের সন্নিকটে অদ্ভুত সুরে হিসেসালো এক নারীকণ্ঠ। চকিতে পেছনে ঘুরে তাকালো নিঝুম। স্ফটিকের লাইটগুলোর আড়ালে স্টেজের একদম পেছনে দাঁড়িয়ে ক্রমাগত চোখের ইশারায় ডাকছে ওকে ঈশানী। বান্ধবীর অনাকাঙ্ক্ষিত আগমনে মেয়েটা ভরকালো কিঞ্চিত। ইতিউতি দৃষ্টি বলিয়ে ফের ইশারায় জানান দিল, আসছি, দাঁড়া। স্বস্তিতে হাঁফ ছাড়ল ঈশানী। তড়িঘড়ি করে অদৃশ্য হলো তমসায়। ন্যানো সেকেন্ড অতিবাহিত হলো না, তন্মধ্যে অতর্কিত এক পুরুষালী করতলের শক্ত মুঠোয় কবজি বন্দি হলো মেয়েটার। লোকটা হ্যাচকা টানে অন্ধকার থেকে ফকফকে আলোর মাঝে এনে সট্টান দাঁড় করালো ওকে। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল ঈশানী। ঝাপসা দৃষ্টি খানিক স্পষ্ট হতেই মেজাজ হারিয়ে সম্মুখে দৃষ্টি করে সে। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল ঈশানী। ঝাপসা দৃষ্টি খানিক স্পষ্ট হতেই মেজাজ ছাড়িয়ে সম্মুখে দৃষ্টিপাত করে সে। ক্রোধে ফুঁসে উঠে কিছু বলতে যাবে, তার আগেই বাক্য ছড়ে বিপরীত পক্ষ। আরে ওকে? শান্ত নদীর মতো নির্লিপ্ত কণ্ঠস্বর। থমকালো রমণী। ভ্রযুগল কুঞ্চিত করে স্বগতোক্তিতে আওড়ালো, মাহিন? ফেরি লাইটের লাল নীল আলোয় সমগ্র বাড়ি ঝকঝক করছে, আর তুমি এখানে স্টেজের পেছনে অন্ধকারের একা একা দাঁড়িয়ে কি করছিলে? ধান্দা কি? মাহিনের কণ্ঠে কৌতুক। এদিকে বিভ্রাটে পড়ে গেল ঈশানী। যার তার সাথে মশকরা করা ওর ধাঁচে নেই। অগত্যা বিরক্তির স্বরে বলে উঠল, বাজে কথা বলবেন না, নিঝুম আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা। অস্বস্তি আর উদ্বেগের মিশেলে হাঁসফাঁস করছে ঈশানী। পাল্টা প্রশ্ন ছোড়ার মন হলো না ওর। এদিক ওদিক তাকিয়ে পরিস্থিতি অবলোকন করতে লাগলো নির্লিপ্তে। ফের আগ বাড়িয়ে বাক্য ছুড়ল মাহিন, আই হোপ সব কিছু ঠিকঠাক আছে, তুমি এখন ভালো আছো। দৃষ্টি এবার সম্মুখে স্থির করল ঈশানী। মাহিনের ঈষৎ বাদামি চুলগুলো এখন পুরোপুরি কালো, সিল্কি ভীষণ। স্ফটিকের তির্যক রোশনাইয়ে চিকচিক করছে সেগুলো। সর্বদা মেনটেন মডেলিং ফিগারটা খানিক স্বাস্থ্যবান হয়েছে। বাঙালি বলে কথা, সুনিপুণ গৌর চেহারাখানা হাস্যোজ্জ্বল সর্বদা। দৃষ্টিজুড়ে চাঞ্চলতার সুগভীর ছাপ। সুদর্শন মুখাবয়বখানি একলহমায় পরখ করে নিল ঈশানী। পরপরই ধ্বনিত হলো তার কাটকাট মেয়েলি কণ্ঠস্বর, আপনি কি কোনো কারণে আমায় নিয়ে চিন্তিত মাহিন? স্মিত হেসে মাথা নাড়ালো মাহিন। হিয়ালের স্বরে আওড়ালো, একটা রাশিয়ান স্মাগলারের সাথে রয়েছ, চিন্তা তো হবেই। বলা তো যায় না, সুন্দরী রমণীর পাশাপাশি দেশ থেকে আর কি কি রাষ্ট্রীয় সম্পদ হাতিয়ে নেয় ডেভিলটা। এরিস একটা সত্যিকারের ডেভিল, নৃশংস ব্লাডি মনস্টার, তাতে কোনো সন্দেহ নেই। তাকে ভালোবেসে পাপ করেছে ঈশানী, সমাজের চোখে আখ্যায়িত হয়েছে অন্যায়কারী নামে। তবুও মাহিনের মুখে এরূপ সম্বোধন খুব একটা পছন্দ হলো না ওর। যার দরুন অভিব্যক্তিতে রূঢ়তা টানল মানবী। শক্ত কণ্ঠে বলল, স্টক করেন আমাকে? এবারও নৈশব্দে হাসল মাহিন। সে হাসিতে জড়ো হলো উপচে পড়া স্নিগ্ধতা। পরপরই মলিন হয়ে এলো অভিব্যক্তি, যেন হৃদয়ের টানাপোড়নে ভীষণ ক্লান্ত সে। তেমন করেই মিলিয়ে গেল সে স্নিগ্ধ হাসির রেখা। অধরভাজে ধরা দিল মেয়েকে আড়ষ্টতা। আফসোসের স্বরে বলে উঠল,
তুমি কতটা ভালো আছো সেটা বোঝার জন্য স্টক করার প্রয়োজন পড়ে না আমার। তোমার এই আকর্ষণীয় উজ্জ্বল মুখটাই আমাকে আশ্বস্ত করার জন্য যথেষ্ট। স্টক তোমার মাফিয়া বসের কাজ, আমার নয়। মানে? ইউ বিকাম মাচ মোর বিউটিফুল দ্যান বিফোর। একমাত্র ভালোবাসার মানুষের শান্তিতে থাকলেই মানুষ এতটা গ্লো করে, জানো তো নিশ্চয়ই। ঠোঁট উল্টে অভিবাদন জানালো মাহিন। এতক্ষণে সঙ্গীত ফিরল ঈশানীর। মেয়েটা চমকে উঠে দূরত্ব বাড়ালো দুকদম। সমুদ্রাগত বাতাসের তোড়ে এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো আঙুলের সাহায্যে কানের পাশে কুস্তে কুস্তে চারিপাশে ভয়ার্ত দৃষ্টি বোলালো এক পল। কণ্ঠে বিরোধ টেনে বলল, আপনি এখনই এখান থেকে চলে যান মাহিন, দ্রুত। চৌড়া কপাল জুড়ে কয়েক স্তর ভাঁজ পড়ল মানবের। হতবাক হয়ে বলল, চলে যাব মানে? বিয়েই তো সম্পন্ন হলো না। যা বলছি তাই করুন, বেঁচে থাকলে আরও অনেক বিয়ে খেতে পারবেন। ঈশানের কথার প্রত্যুত্তরে ঝাঁঝিয়ে উঠল মাহিন। কঠোর স্বরে কিছু বলতে যাবে, তার আগেই ঈশানীর আঙুলের ভাঁজে বৃহৎ এক ক্রিস্টালের ঝিলিকে দৃষ্টি নমিত হলো ওর। পাথরের উজ্জ্বলতায় চোখ ধাঁধিয়ে ওঠার উপক্রম। চমৎকার কারুকাজ শোভিত পাথরের অভ্যন্তরে টলমল করতে থাকা এক ফোঁটা রক্তিম তরল স্পষ্ট জানান দেয় এর দুষ্প্রাপ্যতা। কৌতূহল দমাতে পারল না মাহিন, বিস্মিত কণ্ঠে শোধালো, এটা কি? ঈশানী তৎক্ষণাৎ করতলের ভাঁজে আড়াল করে ফেলল আংটিটা। সরু গলায় কিছু বলতে যাবে তার আগেই আরেক দফা প্রশ্ন ছুড়ল মাহিন, ডিড ইউ গাইজ গেট ম্যারিড? রমণীর দৃষ্টি পায়ে সংকীর্ণতায় ভুগছে ভীষণ। কি থেকে কি বলবে? একটা দুধর্ষক মাফিয়া বসকে বিয়ে করা নিশ্চয়ই কোনো মানবিক কাজ নয়। ওদিকে প্রশ্নসূচক দৃষ্টে স্পষ্ট চেয়ে আছে মাহিন। তার আর ঈশানের মধ্যবর্তী দূরত্বের প্রাচীরটা ঠিক কতখানি প্রগাঢ় তা জানতে ভীষণ আগ্রহী যুবক। তন্মধ্যে আচানক ওদের মধ্যে এসে হাজির হলো নিঝুম। মাহিনকে জুৎসই খেয়াল না করেই ঈশানীর হাত পেঁচিয়ে ধরে বলল, চল। হতচকিত হয়ে দৃষ্টি ঘোরালো ঈশানী। নিঝুমকে দেখে স্বস্তি পেল খানিক। মেয়েটার হাত ধরে বিনা বাক্যে জায়গা ত্যাগ করল তৎক্ষণাৎ। যেতে যেতে কী ভেবে যেন পেছনে তাকালো এক পল। এখনও নিষ্প্রভ বদনে চেয়ে আছে মাহিন। নিরুদ্বেগ নীল ব্যথায় জর্জরিত আহত দৃষ্টি তার। দেখলেই কেমন মায়া জাগ্রত হয় অন্তরে। ঈশানীরও তো হলো। সহসা যেতে যেতে বাক্য ছুড়ল গলা চিরে, চলে যান মাহিন, দ্রুত চলে যান। স্ফটিক সজ্জিত লোকে সরগরম বাড়িটার পেছন দিকের বাগানটা ছেয়ে আছে তমসায়। পুরোপুরি নীরব চারিপাশ, যেন অস্ফুট আনন্দের মাঝে এক টুকরো অশুভের হাতছানি। আধার মিশ্রিত জমিনে শুকনো পাতার খসখস আওয়াজ স্পষ্ট জানান দেয় এক অপ্রত্যাশিত অস্তিত্বের উপস্থিতি। তৎক্ষণাৎ সচকিত হয়ে ঝোপের আড়ালে গা ঢাকা দিল নিশাচরের দল। ঝিঝি পোকার কলরব মলিন শোনাচ্ছে ভীষণ। ওরাও বোধহয় ভীতিগ্রস্ত এখন। আলো আধারির মাঝে স্থির দাঁড়িয়ে অবয়বটি, নৈশব্দতার পদধ্বনি। কোনো এক অদৃশ্য বিনে সুতোর টানে নিষ্প্রভ নিদারুণ কৃষ্ণ গহ্বর আটকে আছে তার আলো ঝলমলে তন্দ্রা ফেলার পানে। খানিক বাদে সেখানে উপস্থিত হয় আরও দুটো নারী অস্তিত্ব। অদূর থেকে আগত এক ফালে নিয়ন আলোয় স্থির মানবের দৃষ্টি জুড়ে ভেসে ওঠে এক লাল টুকটুকে রাঙা বধূর মুখাবয়ব। এতক্ষণে অক্ষিপল ছাড়ল সে মানব। তাকে দেখা মাত্রই অপর প্রান্ত থেকে ভেসে এলো ক্রন্দিত রমণীর ভঙ্গুর কণ্ঠস্বর, তুষার। কিঞ্চিৎ টলল না যন্ত্রমানব। হৃদয় তার রক্তশূন্য, আবেগ অনুভূতিহীন নিষ্প্রাণ অভিব্যক্তি। চাতকের মতো চেয়ে রইল শুধু। অমনি বেগতিক হয়ে ছুটে এলো নিঝুম। কাছাকাছি আসা মাত্রই খেই হারিয়ে দুহাতে জড়ালো মানুষটিকে। অতর্কিতে মাথা ঠেকালো তার নির্জীব বক্ষে, প্রথম এবং শেষবারের মতো। কারোর মুখে রা নেই। ওমাদের মতো কাঁদছে নিঝুম। তুষারের শার্টটাকে খামছে ধরে রেখেছে এক হাতে, যেন ছেড়ে দিলেই উড়ে পালাবে সে মানব। অথচ মূর্তিমান তুষার, হাত দুটো এখনও পকেটেই আবদ্ধ তার। ক্রন্দিত নিঝুমের অসহায় অনুভূতিগুলোকে ভেতর থেকে উপলব্ধি করতে পারছে না সে। পারার কথাও নয় অবশ্য, কারণ মাফিয়ারা কখনো প্রেমে পড়ে না, তারা আসক্ত হয়। অসহনীয় নৈশব্দে অতিবাহিত হলো কিছু মুহূর্ত। অবিরত ক্রন্দনে দিশেহারা নিঝুম। এরই মাঝে ধ্বনিত হলো যান্ত্রিক মানবের রাশভারী কণ্ঠস্বর, মানুষের চোখের জল এত তুচ্ছ হলো কবে থেকে? আপনি আর আসেননি তুষার, কোনো দিন আসেননি। ক্রন্দিত মানবী মুখ খুলল এতক্ষণে। তুষার বলল,
অপেক্ষা করতেও তো বলিনি। আগেও বলেছি তোমায় আমি ভিলেন, বাস্তবতার ঊর্ধ্বে আমার বিচরণ। আবেগের তোড়ে হিতাহিত জ্ঞান শোনো নিঝুম। কাঁদতে কাঁদতে বলে উঠল, যে গল্পে আপনি ভিলেন সেই গল্পে হিরো চাই না আমার তুষার। বিয়ে, ভালোবাসার সংসার এসব আমার জন্য নয়। নিজেকে সামলাও নিঝুম। আজ এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে ভুলে যাও আমার অস্তিত্ব। শক্ত স্থবির মুখাবয়ব, নির্দ্বিধায় বাক্য উগরে দিল তুষার। নিঝুম ডুকরে কেঁদে উঠল ফের। এত সহজে বলে দিলেন? নিজের অশুভ ছায়া ফেলে কারোর জীবনে অনিষ্ট সাধন করা আমার উদ্দেশ্য নয়। আর আমার অনুভূতির কি হবে? ওটা একপাক্ষিক, তাই মাটি চাপা দিয়ে দাও। শেষ। এতগুলো দিন ধরে এই একটা প্রত্যুত্তরের প্রতীক্ষায় দিন গুনছিল মেয়েটা। অবশেষে মুখ খুলল যন্ত্রমানব। এক বাক্যে সুচারু তীরের ফলার মতো ক্ষত বিক্ষত করে দিল নাজুক অন্তরটাকে। সঙ্গে সঙ্গে বুকের রক্ত তোলপাড় করা যাতনায় কাতরে উঠল নিঝুম। প্রবল দৃঢ়তায় খামচে ধরল তার বুকের কাছের সিল্কি শার্টখানি। সেখানটায় ক্রমাগত কিল ঘুষির বর্ষণ ছেড়ে শব্দ করে কেঁদে উঠল রমণী। কান্নার তোড়ে এক লহমায় ঘেটে গেল তার সুশ্রী বধূর সাজ। দিশেহারা চিত্তে আওড়াতে লাগলো ব্যথাতুর প্রলাপ। এভাবে শেষ করে দিলেন? এভাবে? আপনি নিষ্ঠুর তুষার। আপনার মধ্যে পাষাণ আমি দুটো দেখিনি। কত সহজেই না ফিরিয়ে দিলেন আমায়। অথচ আপনার প্রতি আমার অনুভূতিগুলো ছিল ভীষণ নাজুক। আমার এক জীবনের প্রথম ভালো লাগা আপনি। কত যত্নেই না সাজিয়েছিলাম অদৃশ্য এই মায়াকানন। ভেঙে দিলেন। আপনার এক কথায় সব শেষ হয়ে গেল তুষার, সব শেষ। ফের অসহায় ক্রন্দনে ভারী হয়ে এলো চারিপাশ। নিস্তব্ধ প্রকৃতি। মেয়েটার হৃদয় ছেঁড়া আকুতি মিনতি যেন প্রস্তুর টলিয়ে দিতে সক্ষম, অথচ টলল না যন্ত্রমানব। বিয়ের আসর থেকে ছুটে আসা এক নববধূর শেষ আকুতিটুকু ছুঁতে পারল না তার হৃদয়। দিন শেষে একপাক্ষিক ভালোবাসার বেদনায় নীল হলো রমণী। তবুও দয়া হলো না মানবের। পাষাণ বুঝি একেই বলে। বাগানের শেষ মাথায় যেখানে গেট নামক প্রাচীরের আস্তর ছড়িয়ে দৃষ্টি সোজা পিচঢালা রাস্তায় গিয়ে মিলেছে, সেখানটায় দাঁড়িয়েছিল ঈশানী। নিস্তব্ধতায় ঘেরা শুনশান রজনীতে প্রিয় বান্ধবীর ব্যথাত্তর ক্রন্দনে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে ওর। ভীষণ কসরতে ঠোঁট কামড়ে কান্নার আওয়াজটুকু গিলে রেখেছে ঠিকই, তবে নয়নজোড়া তার বাধাহীন। অবিরত নোনা জলস্রোত বইছে সেথায়। ফোপাতে ফোপাতে দিশেহারা ঈশানী। ভেতরটাও অস্থির হয়ে আছে। হাসফাস লাগছে ভীষণ। কেন ভালোবাসার কাছে মানুষ এত অসহায়? বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব, এমনকি আত্মসম্মানটাও হুমড়ি খেয়ে পড়ে এই অদৃশ্য অনুভূতির পদতলে। খুব বেশি ভাবতে পারল না ঈশানী। ভার হয়ে এসেছে বুকটা। হৃদযন্ত্র নিয়ন্ত্রণহীন। এমতাবস্থায় জ্ঞান হারানোর সম্ভাবনা প্রকট। অন্তরের তাড়নায় বিচলিত হয়ে চারিদিকে দৃষ্টি বোলাতে লাগলো মেয়েটা, যেন কাউকে দেখতে পাওয়ার ক্ষুদ্র আকাঙ্ক্ষা। হলোও তাই। পিচঢালা সরু রাস্তার শেষ প্রান্তে যে স্ট্রিট লাইটটা হলদে আলো ছড়াচ্ছে চারিপাশে, তার ঠিক নিচে সোজাসুজি দণ্ডায়মান এক দীর্ঘদেহী পুরুষালী অবয়ব। কালো হুডিতে আবৃত তার সমগ্র শরীর। আস্তিনখানাও টেনে রাখা মাথার অগ্রভাগে, যার দরুন মুখাবয়ব অস্পষ্ট তার। প্রস্তর খণ্ডের ন্যায় স্তব্ধ সে, দুহাত পকেটে আবদ্ধ। ঝাপসা দৃষ্টে লোকটাকে পরখ করল ঈশানী। তাকে দেখামাত্রই মানবীর অস্থির দৃষ্টি শীতল হয়ে এলো অকস্মাৎ। দেরি করল না এক মুহূর্ত, ছুটতে লাগলো ঊর্ধ্বশ্বাসে। নিষ্ঠুর বাস্তবতাকে পদতলে মারিয়ে স্রোত তরঙ্গের ন্যায় আছড়ে পড়ল ইস্পাত কঠিন বক্ষস্থলে। গতির জড়তার ফলে ঈশানীর সংস্পর্শে কিঞ্চিৎ প্রকম্পিত হয়ে উঠল পুরুষালী অবয়বটি। ভরকালো না ঈশানী। দু হাতের বাঁধনে প্রগাঢ় দৃঢ়তা টেনে আঁকড়ে ধরল সুঢৌল পৃষ্ঠদেশ। ফুপিয়ে উঠে আওড়ালো, অরণ্য, ও অরণ্য। নিস্তব্ধ বিপরীত পক্ষ। এদিকে হাপড়ের মতো বেড়ে চলেছে হৃদস্পন্দন। হারানোর ভয়ে শঙ্কিত রমণী। ভেতরটা কুড়কুড়ে খাচ্ছে অনিশ্চয়তা। ফের ধ্বনিত হলো ব্যাকুল ক্রন্দিত বাক্যবহর। আমি বাস্তবতা বুঝি না। আমার তোমাকে চাই। দুনিয়ার দোহাই দিয়ে আমায় কখনো ছেড়ে দিও না ইরিশ। আমি সইতে পারবো না। দ্বিতীয়বার প্রতারিত হওয়ার সাহস আর অবশিষ্ট নেই ভেতরে। বিশ্বাস করো, মরে যাব। বাক্য সম্পন্ন হলো না ঈশানীর। তার আগেই ব্যগ্র থাবায় ওর সরু গ্রীবাদেশ খামছে ধরল ইরিশ।
ক্ষুধার্ত সিংহের ন্যায় গর্জে উঠল তৎক্ষণাৎ। এই, বারবার শুধু মরার কথা কেন বলিস? আমি একবারও বলেছি তোকে ছেড়ে দেব? তুই মরে গেলে আমি বাঁচব ভেবেছিস? কি মনে হয়? অযাচিত কারণে মাফিয়া বসটা রেগে আছে ভীষণ। ধূসর বাদামি চোখ দুটোতে তার দাউ দাউ করছে জ্বলন্ত আগ্নেয়গিরি, যা দেখা মাত্রই কুণ্ঠায় থরথরিয়ে কেঁপে উঠল রমণীর তনু অস্তিত্ব। আমাকে রেখে মরেও শান্তি নেই তোর, কথাটা মাথায় রাখিস। ফের ধ্বনিত হলো রাশভারী কণ্ঠস্বর। তবে সেই আওয়াজ আদৌ ঈশানীর কর্ণগোচর হলো কিনা সন্দেহ। মাত্রাতিরিক্ত অবসাদগ্রস্ততায় চেতনা হারিয়ে শরীরের সমগ্র ভার ছেড়ে দিল মাফিয়া বসের ওপর। অবচেতন ঈশানীকে বুকের মধ্যস্থলে পিষে নিল ইরিশ। চোখ বুজে তপ্ত নিঃশ্বাস ছেড়ে স্বগতোক্তিতে বিড়বিড়ালো, আম সরি। শুনশান নীরবতায় গুমোট হলো পরিবেশ। খানিক বাদে ফোনের ভাইব্রেট আওয়াজে ধ্যান ভাঙে ইরিশের। এক হাতে ঈশানীকে সামলে অন্য হাত দ্বারা কানে ইয়ারবাড প্রবেশ করায় সে। সেন্সরে আঙুল চালিয়ে ফোন কল রিসিভ করে অপর প্রান্তের কথাগুলো শুনে গেল নৈশব্দে। পরপরই ধ্বনিত হলো তার রুষ্ট আওয়াজ, সন অফ দ্য বিচ, শালা কই মাছের প্রাণ। আবারও কিছু একটা অবগত করল বিপরীত পক্ষ, যা শোনা মাত্র ঠোঁটের কোণে কপট হাসির আলোড়ন তুলল মাফিয়া বস। দাঁতে দাঁত পিষে আওড়ালো, এবার হাত দুটো গিয়েছে, পরের বার প্রাণটাও যাবে, জাস্ট টেক এ ব্রেথ। কল কেটে গেল, অথচ হিংস্র অভিব্যক্তিতে লাগাম টানল না ইরিশ। হেসে বলতে লাগলো, হার এভরি সিঙ্গেল টাচ অনলি বিলংস টু মি। এই মেয়েটাকে শুধু আমি ছোব, অন্য কেউ না। পরমুহূর্তে নিয়ন্ত্রণহীন ঈশানীকে আলগোছে কোলে তুলে নিল সে। নির্ঝঞ্ঝাট নিবিড় নীলাচল ধরে এগোতে এগোতে দৃষ্টিপাত করল রমণীর সুশ্রী বদনে। জ্যোৎস্না জড়ানো চাঁদের আলোটুকু ঠিকরে পড়ছে চেহারায়, যেন স্নিগ্ধ এক সদ্য অঙ্কুরিত ফুলের কুড়ি। পেলব গমরঙ্গা মুখখানি থেকে চুইয়ে চুইয়ে পড়ছে অদ্ভুত মায়া, শরীরে মিষ্টি সুঘ্রাণ। তৃষ্ণার্ত চাতকের নেই সেই মায়াটুকু দৃষ্টি দিয়ে গ্রাস করে মাফিয়া বস। হাঁটতে হাঁটতে একাই বিড়বিড়ায়, তোমার দুর্বল হৃদয়ের প্রতিটি হৃদস্পন্দন শুধুমাত্র আমার নামে হোক, আর যদি তা না হয় তবে আমার হাতেই তোমার মৃত্যু হোক, প্রেম আমার। প্রাণহীন নির্জীব দৃষ্টি, গন্তব্যহীন পদধ্বনি, অথচ হৃদয়ের কোণে ঝঙ্কার তুলেছে অদ্ভুত প্রণয়ের শিহরণ। রাত দিন চেনা তুমি ছিলে অচেনা, অন্তহীন, মনে হলো মিষ্টির যন্ত্রণা। সেই ব্যথা উঠল সেরে চোখেরই চাওয়ায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। রাতে খেয়ে যেও। নিঝুম চলে গিয়েছে অনেকক্ষণ। তুষার দাঁড়িয়েছিল নির্লিপ্তে, এক মনে মিলিয়ে যাচ্ছিল হাজারটা অসমাপ্ত শিহরণ। অবশেষে যখন সমাধান মিলল না, তখন নিরাশ চিত্তে হাঁটা ধরল ফিরতি পথে। তন্মধ্যে এক চেনা নারী কণ্ঠস্বর বজ্রের মতো কানে বাজল তুষারের। অকস্মাৎ থমকালো পদধ্বনি। জন্ম থেকেই মেশিনের মতো যান্ত্রিক তুষার, ইঞ্জিন চালিত যন্ত্রের ন্যায় গন্তব্যহীন ছুটছে অবিরত। অথচ এই প্রথমবার গতিবেগে টান পড়ল যেন। শরীরের প্রতিটি ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে পড়ল মানবের। সর্বশক্তি প্রয়োগ করেও সম্মুখে এগোতে পারছে না সে। অগত্যা গ্রীবাদেশ বাঁকিয়ে ঘুরল পেছনে। আলো আঁধারি দৃশ্য জুড়ে ভেসে উঠল কালো পাড়ের সাদা জামদানি পরিহিত এক আভিজাত্য মধ্যবয়স্কা রমণীর মুখাবয়ব। থমথমে গুমর তার অভিব্যক্তি। কণ্ঠনালী ধরে এসেছে তুষারের, জিহ্বা হয়ে পড়েছে অসার, কেবল রমণীর পানে তাকিয়ে আছে ফেলফেলিয়ে। অপ্রত্যাশিতভাবে চোখ দুটো টলমল করছে তার, যেন এদিক ওদিক হলেই গড়িয়ে পড়বে তপ্ত নোনা জল। তুষার চায় না এহেন অনিষ্ট হোক, তাই দুহাত মুষ্টিবদ্ধ করে জুৎসই সামলে রেখেছে নিজেকে। একই উদ্যমে ফের ভেসে এলো বাক্য, রাতে খেয়ে যেও। খেয়েছি, ছোট্ট করে উত্তর দিল তুষার। আপন সত্তা লোকানোর ক্ষুদ্র প্রয়াস। ভদ্রমহিলা নির্বিকার, যেন আর কিছুই বলার নেই তার। প্রস্থান করার প্রয়াসে বিনা বাক্যে হাঁটা ধরল তুষার। তখনই পেছন থেকে আরেক দফা কথার ফোয়ারা ছুড়লেন রমণী। পাপ কখনো বাপকেও ছাড়ে না। অতর্কিতে পেছনে ঘুরল তুষার। কপাল কুঁচকে আশ্চর্য কণ্ঠে বলে উঠল, কি বলতে চাইছেন? তোমাকে যাতে কখনো আমার বৌমার আশেপাশে না দেখতে পাই। আপনি যা ভাবছেন তা নয়, আসলে। জিভে কথা আটকে গেল তুষারের। ভদ্রমহিলা বলে উঠলেন, ওই যে বললাম,
বাপকেও ছাড়ে না, আমাকেও ছাড়েনি। কথা বাড়ানোর ইচ্ছে ছিল না মোটেই, তবুও অজ্ঞাত তুষার দমাতে পারল না নিজের কৌতূহল। বলে উঠল, কী পাপ করেছেন আপনি? তোমার বাবার মতো একটা নিকৃষ্ট দানবকে বিয়ে করার চাইতে বড় পাপ আর কি হতে পারে? আকাশে মেঘ হলো না, বিদ্যুৎ চমকালো না, অথচ অদূরে ভাঙন ধরল কিছু একটা, যার প্রকাণ্ড শব্দধ্বনি স্তম্ভিত করে তুলল যান্ত্রিক মানবের শ্রবণেন্দ্রিয়। মস্তিষ্ক ছাপিয়ে শরীরের প্রতিটি নিউরনে নিউরনে বিষক্রিয়ার মতো ছড়িয়ে পড়ল কথাগুলো। অবশেষে অভ্যন্তরে গিয়ে ফাটল ধরল প্রস্তর কঠিন হৃদয়ে। নিঃশ্বাস বন্ধ করে আসছে আচানক। বড্ড কসরত করে কয়েকটা শব্দ উগরে দিল তুষার। আপনি আমাকে চিনতে পেরেছেন তাহলে? প্রত্যুত্তর করল না তন্দ্রা। সে মুসলিম পরিবারের মেয়ে, পরবর্তী বিয়েও করেছেন একই ধর্মানুসারী পরিবারের অধীনে। সহসা নিজের ভালোবাসার ফসলকে বিন্দুমাত্র প্রশ্রয় না দিয়ে শোনালেন দায়িত্বের বাণী। আমার ব্লাড ক্যান্সার 3rd স্টেজ চলমান। আমি চলে গেলে পৃথিবীতে আমার ছেলেটা পুরোপুরি একা। আপন বলে আর কেউই থাকবে না ওর। তাই মা হিসেবে আমি কখনোই চাইব না সুদূর রাশিয়ায় ফেলে আসা আমার অনিষ্ট অতীতের অশুভ ছায়া কখনো তার উপর পড়ুক। আরেক দফা হোঁচট খেল তুষার। যতটা না অবাক হলো তন্দ্রার অসুখের কথা শুনে, তার চেয়েও বেশি বিস্মিত হলো তার মায়ের মুখে ছেলেটা শব্দ শুনে। তার মানে কি মা জলজ্যান্ত তুষারের অস্তিত্বকে সরাসরি অস্বীকার করল? কিন্তু কেন? শুধুমাত্র ভানিয়া মিকাইলের ছেলে বলে? কিন্তু এই বর্বর দুনিয়ায় জন্মগ্রহণের পেছনে তার তো কোনো হাত ছিল না। তাহলে শাস্তি কেন সে পাচ্ছে? এ কেমন অবিচার! ভেতর ভেতর জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে অন্তঃকরণ, অথচ বাহ্যিক অভিব্যক্তি তার নির্জীব শূন্য, ঠিক যেন মূর্তিমানব। চিন্তা করবেন না, আমি আর ফিরব না এই দেশে, ছোট্ট করে প্রত্যুত্তর করল তুষার। তন্দ্রা বললেন, 2 দিন বাদে 32 হতে চলল, এখনও জুতোর ফিতে বাঁধা শিখোনি? মুহূর্তে নিজের পায়ের দিকে দৃষ্টিপাত করল তুষার। সত্যি তো, ফিতেগুলো এলোমেলোভাবে বাঁধা। প্যান্ট হাউসে থাকলে এগুলো বেশিরভাগ সময় ফ্লোরাই করে দেয়, তাই তো তুষার বেখেয়ালি এত। দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, 2 দিন বাদে আমার জন্মদিন, আপনি সেটাও জানেন? এবার আর জবাব দিলেন না ভদ্রমহিলা। পায়ের তলার খসখসে শুকনো পাতা মারিয়ে সোজা হেঁটে গেলেন প্রাচীর ধরে। সময় অতিবাহিত করল না তুষার। সে নিজেও ঘুরে হাঁটা ধরল বিপরীত মুখে। যেতে যেতে অনুভব করল এই মায়া জড়ানো ছোট্ট দেশটাতে তার আর কোনো পিছুটান রইল না। বারংবার ফিরে আসার জন্য রইল না কোনো অজুহাত। খোলা আকাশের নিচে বনায়ন প্রান্তরে পড়ে রইল কেবল এক বুক আক্ষেপ আর এক জীবন সমান অনুশোচনা। এই পৃথিবীতে জন্মানোর অনুশোচনা, যার কত গোটা জীবন ধরে বয়ে বেড়াতে হবে তুষারকে। একই উদরে জন্ম নেওয়া 2 ভাই, অথচ সময়ের স্রোত অচেনা বানিয়ে দিল তাদের। বাস্তবতা তুলে দিল দূরত্বের অদৃশ্য প্রাচীর। মা ও ছেলে দুজনই বিপরীতমুখী হয়ে হাঁটছে দুদিকে। মাঝখানে পড়ে আছে কেবল চাপা দীর্ঘশ্বাস। আহা, কি শূন্যতা, কি শূন্যতা! দুজনারই হৃদয়ে রক্তক্ষরণ। বেজে চলেছে বিষণ্ণ এক সুরের মূর্ছনা। আবছায়া চলে যাওয়া হিজলের দিন। অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম জীবন। পুষ্পসজ্জিত বাসরঘর, খাটের উপর আলগোছে বসে আছে নিঝুম। বিয়েটা ওর হয়েই গেল অবশেষে। হ্যাঁ, এত জলদি নিঝুমের এই বিয়েতে সায় দেওয়ার পেছনে একমাত্র কারণ এটাই, খালামণির মরণব্যাধি। তুর্য জানে না এখনো কিছুই। জানলে হয়তো এতটা উদাসীন হয়ে ঘুরত না কখনোই, আর না তো কখনো রাজি হতো এই বিয়েতে। কক্ষটা তুর্যের। এই বাড়িতে গত কমাস ধরে থাকলে ও তুর্যের ঘরে কখনো উঁকিও দিত না নিঝুম। যদিও বা কখনো প্রয়োজনে এসেছে, 3য় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে তবেই ফিরেছে। সারা জীবন যে এই ঝগড়টে লোকের সঙ্গে কীভাবে অতিবাহিত করবে সে নিয়ে সন্দিহান নিঝুম। তার উপর হৃদয়ের টানাপোড়েনের তো আছেই। আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল মেয়েটা, মুখ বেঁকিয়ে বিড়বিড়ালো, হুতুম পেঁচা কোথাকার। কথাটা বলে কক্ষটাতে চোখ বোলালো নিঝুম। ওয়াইল্ড জেসমিন আর ল্যাভেন্ডারের সুঘ্রাণে বিমোহিত চারিপাশ। খাট সজ্জিত হয়েছে তরতাজা গোলাপ আর রজনীগন্ধায়। বিস্তৃত কক্ষের প্রতিটি কোণে সারি সারি মোমের আয়োজন।
নিয়ন দীপ্তিতে জ্বলজ্বল করছে পুরো ঘর। দক্ষিণের জানালাটা হাট করে খুলে রাখা। হু হু করে হিমেল হাওয়া বইছে সেথায়। মৃদু বাতাসের আবরণ গায়ে লাগতেই আবেশে চোখ বন্ধ করে নিল নিঝুম। অচেচিত ভাবনায় ছাড়ল দীর্ঘশ্বাস। তন্মধ্যে ওপাশ থেকে ভেসে এলো কর্কশ পুরুষালী বাক্যধ্বনি। "কি রে, এ ঘরে কি করিস? তোর ঘর নেই?" চমকে উঠে পাশ ফিরল নিঝুম। দেখল একটা গিটার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তুর্য। পরিধানের প্রিন্স কোটের সবগুলো বোতাম খোলা। দৃশ্যমান স্যান্টো গেঞ্জি। এলোমেলো সিল্কের চুল। কে বলবে আজ সন্ধ্যার আসরে বিয়ে হয়েছে এই ছেলের? নিজের খালাতো বোনের নামে কবুল বলেছে সে ৩ বার। কালা নাকি তুই? তুর্যের অকস্মাৎ বাক্যে ভ্রম কেটে গেল নিঝুমের। চটজল দিয়ে মাথা নাড়ালো এদিক ওদিক। তাহলে কথা বলছিস না কেন? এই ঘরে কি? সবাই মিলে এখানে দিয়ে গেল, বলল বাসর রাত। তার মানে তুই বাসরের জন্য প্রস্তুত, তাই তো? আগ বাড়িয়ে মুখের কথা কেড়ে নিল তুর্য। তৎক্ষণাৎ জোরে জোরে মাথা নাড়ালো নিঝুম। দাঁত কিরমিরিয়ে বলে উঠল, আপনি একটু বেশি বোঝেন তুর্য ভাই। ভাই? বিস্ময়ের সাথে শব্দটা উচ্চারণ করে এক ভ্রু উচালো তুর্য। ওই আর কি। দায়সারা প্রত্যুত্তর নিঝুমের। বিরক্ত হয়ে অন্যদিকে দৃষ্টি ঘোরাতেই চোখ আটকালো খাটের হেডবোর্ডে এলিয়ে রাখা গিটারের উপর। সহসা প্রশ্ন করল, আপনি গানও পারেন? পারি তো, শুনবি নাকি? না থাক। আরে শোনাই একটা, টাকা দিতে হবে না, ফ্রি ফ্রি শোন। যত যাই হোক, তুই আমার খালাতো বউ, টাকা নিলে কেমন দেখায় বল? ওর কথার প্রেক্ষিতে নিঝুম কিছু বলতে যাবে তার আগেই অদ্ভুত বেসুরো গলায় গান ধরল তুর্য। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না। আহ থামুন, কি বিশ্রী গলা! গানের লিরিক্সের কি ছিরি, ছে! দমল না তুর্য। দাঁত কেলিয়ে বলল, আচ্ছা দাঁড়া, তাহলে আরেকটা শোনাই। কথাটা বললেই ফের গান ধরল সে। আমি কি তোমায় খুব বিরক্ত করছি? বলে দিতে পারো তা আমায়। হ্যাঁ করছেন, প্রচণ্ড বিরক্ত করছেন। এই গান ফ্রি দিলেও শুনবো না আমি। এই মুহূর্তে বন্ধ করুন আপনার রুটির দোকান। বিরক্তির স্বরে চেঁচিয়ে ওঠে নিঝুম। তুর্য গিটার রেখে দিল। চোখ মুখ কুঁচকে বলল, তুই আর কোনোদিন আমার কণ্ঠে গান শুনতে পাবি না, যা। নাক ফুলালো নিঝুম, বিড়বিড়ে আওড়ালো, শোনার ইচ্ছেও নেই। প্যাঁচার চেয়েও খারাপ আপনার গানের গলা। এতদিন প্যাঁচা প্যাঁচা বলে প্যাঁচাকে অপমান করেছি আমি। প্রথম রাতেই বইয়ের কাছে উড়াধরা ছাড়ি খেয়ে হতভম্ব তুর্য। রীতিমতো কপাল চাপড়াতে ইচ্ছে করছে ওর। মনে মনে বলে উঠল, এই ছিল মোর কপালে। সরুন তো, ঘুমাবো। ব্যতিগ্রস্ত নিঝুম। ওর ভালো লাগছে না কিছুই। তাই গয়নাগাটি নিয়ে শুতে চলে গেল বিছানায়। তৎক্ষণাৎ বাদ সাধল তুর্য। এই কি করছিস? ঘুমাচ্ছি। এই ঘরটা কার? আপনার। এই বিছানাটা কার? এটাও আপনারই। তাহলে তুই কোন আক্কেলে কাঁথা মুড়ি দিচ্ছিস বেয়াদব? তড়িঘড়ি করে উঠে বসল নিঝুম। ঠিকই তো, এভাবে অন্যের কাঁথা বালিশ দখল করার কি মানে আছে? সহসা মুখ কাচুমাচু করে তুর্যের পানে দৃষ্টিপাত করল মেয়েটা। অসহায় কণ্ঠে শোধালো, তাহলে আমি কোথায় ঘুমাবো? আমি কি জানি, যা ভাগ। নিঝুমকে এক প্রকার ঠেলে সরিয়ে নিজে গিয়ে টান টান হয়ে খাটে শুয়ে পড়ল তুর্য। আমি তাহলে আমার ঘরে যাই। খবরদার, এত রাতে লোক হাসাস না। নিঝুম চলেই যাচ্ছিল, তক্ষুনি বাক্য উকড়ে দিয়ে পাশ ঘুরে শুয়ে পড়ল তুর্য। নিঝুম আর কী বা করবে? অপারগ হয়ে গা এলিয়ে দিল কক্ষের এক কোণে রাখা বিস্তৃত কাউচের উপর। গভীর রাত, শুনশান নিস্তব্ধ প্রকৃতি। এরই মাঝে ঘুমন্ত নিঝুমের শ্রবণেন্দ্রিয় ভেদ করল অপূর্ব সুরের পঙ্গুক্তি। ঝিনঝিন গিটারের আওয়াজে সচল হয়ে উঠল মস্তিষ্ক। রমণীর তন্দ্রা কেটে গেল তৎক্ষণাৎ। আধারের মাঝে আড়মোড়া ভেঙে উঠতে নিয়ে অনুভব করল ওর গায়ে পাতলা চাদরের আবরণ। কে দিল এই চাদর? ভাবতে পারল না নিঝুম। তার আগে ওর সবটুকু আকর্ষণ কেড়ে নিল ব্যালকনি থেকে আগত অপ্রার্থিব এক পুরুষালী কণ্ঠস্বর। তড়িঘড়ি করে কাউচ ছেড়ে সেদিকেই এগিয়ে গেল নিঝুম। সামান্য উকি দিতেই দেখল আধার রাতে ব্যালকনির ডিভানে বসে গিটারের ছন্দে ঝংকার তুলেছে এক ছায়া মানব। কণ্ঠে তার নিখুঁত মসৃণ সুর। বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা, চলতে ভীষণ ভয়। তুমি এসে বলে দাও আমি আছি পাশে, করো না কিছুতেই ভয়। কখনো ভাবিনি চলে যাবে তুমি,
আমাকে এভাবে কাঁদিয়ে। কখনো ভাবিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। বিমুগ্ধ চিত্তে গান শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গেল নিঝুম। বিমোহিত হয়ে বেখেয়ালি সরে বলে উঠল, যতটা ভেবেছিলাম ততটাও খারাপ নয়। গানটা বেশ ভালোই গায়। এটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব 47। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।